আমন্ত্রণ রাতের বাংলাদেশে আর শুরুতেই জানাবো শিরোনাম। বিএনপি নির্বাচনী ইশতেহার এখন জনগণের ম্যানিফেস্টো, বললেন প্রধানমন্ত্রী। জেলা প্রশাসকদের হাতে কলমে জানানো হয়েছে সরকারের লক্ষ্য উদ্দেশ্য। এটি এখন আর বিএনপির দলীয় ইশতেহার নয়, বরং এটি এখন দেশের জনগণের ইশতেহার। যাচাই বাছাই হচ্ছে গণ অভ্যুত্থান পরবর্তী ঢালাও মামলা, ডিসি সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী। ঈদে নির্বিঘ্ন যাত্রা নিশ্চিতে জেলা প্রশাসকদের নির্দেশনা। শাপলা চত্বর হত্যা মামলায় সাবেক ডিআইজি আব্দুল জলিল মণ্ডলের জামিন নামঞ্জুর করল ট্রাইব্যুনাল, রাজসাক্ষী হতে আগ্রহ প্রকাশ। কোরবানির পশু পরিবহনে চাঁদাবাজি হলে কঠোর ব্যবস্থা, হুঁশিয়ারি এলজিআরডি প্রতিমন্ত্রী। বললেন দুর্ভোগ লাঘবে এবার আগেভাগেই পদক্ষেপ নিচ্ছে সরকার। হাম ও উপসর্গে আরও 7 শিশুর মৃত্যু, দেশে এসেছে 15 লাখ ডোজ ভ্যাকসিন, টিকার আর কোনো সংকট হবে না জানালেন স্বাস্থ্যমন্ত্রী। নির্বাচন পরবর্তী সহিংসতায় উত্তপ্ত ভারতের পশ্চিমবঙ্গ, তৃণমূল কংগ্রেসের অফিস ও নেতাকর্মীদের বাড়ি ঘরে হামলা ভাঙচুর। ফল ঘোষণার পর থেকে দুপক্ষের অন্তত 4 জন নিহত। এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে। চীন সফরে যাওয়ার আগেই ইরানের সাথে সমঝোতায় পৌঁছার আশা ট্রাম্পের। এবার চুক্তি না হলে ভয়াবহ হামলার হুমকি, সত্যিকারের আন্তরিকতা দেখতে চায় তেহরান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সঙ্গে আছি আমি দেবাশিস রঞ্জন সরকার। সরকার এমন একটি প্রশাসন চায় যেখানে জনগণ কোনো ধরনের হয়রানি ছাড়া সেবা পাবে। বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সম্মেলনে এই কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, জনগণ বিএনপি নির্বাচনী ইশতেহারের সমর্থন দিয়েছে, তাই এটি এখন জনগণেরই ইশতেহার। প্রধানমন্ত্রী জানান, 4 দিনের জেলা প্রশাসক সম্মেলনে সরকারের লক্ষ্য উদ্দেশ্য ও কার্যক্রম হাতে কলমে জানানো হয়েছে ডিসিদের। তাদের জনগণের সেবক হিসেবে কাজ করার নির্দেশনা দেন তিনি। জেলা প্রশাসক সম্মেলনের সমাপনী অধিবেশন শেষে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সঙ্গে সভা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর প্রধানমন্ত্রীর সঙ্গে নৈশভোজে অংশ নেন ডিসি এবং বিভাগীয় কমিশনাররা। শেষ দিনে বিভিন্ন মন্ত্রণালয় এবং বিভাগের সঙ্গে ডিসিদের 9টি কার্য অধিবেশন ছিল। অনুকূলে না যায় তাহলে তাদের 4 দিনের জেলা প্রশাসক সম্মেলনে সরকারের লক্ষ্য উদ্দেশ্য ও কর্মসূচি সম্পর্কে কর্মকর্তাদের অবহিত করেন প্রধানমন্ত্রী। বলেন, বিএনপির ইশতেহারে দেশের জনগণ সমর্থন দেয়ায় এটি এখন জনগণের ইশতেহারে পরিণত হয়েছে। তাই জনস্বার্থে নেওয়া সরকারের কাজগুলো বাস্তবায়নের প্রধান দায়িত্ব এখন জনপ্রশাসনের। দেশ এবং জনগণের কল্যাণে আমরা দলীয়ভাবে যে সকল ইশতেহার প্রণয়ন করেছিলাম, সেই ইশতেহারের পক্ষে দেশের জনগণ সমর্থন জানিয়েছেন। সুতরাং এটি এখন আর বিএনপির দলীয় ইশতেহার নয়, বরং এটি এখন দেশের জনগণের ইশতেহার। এটি এখন জনগণের জন্য সরকারের ইশতেহার। সুতরাং এখন ইশতেহার বাস্তবায়নের পালা। মাঠ প্রশাসনকে সেবাগ্রহীতাদের প্রতি আন্তরিক ও সহানুভূতিশীল হওয়ার পাশাপাশি সরকারি দপ্তরে সাধারণ মানুষের দ্রুত ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিতের তাগিদ দেন প্রধানমন্ত্রী। আমরা কথায় কথায় বলি জনগণ রাষ্ট্রের মালিক। জনগণ যদি সত্যি রাষ্ট্রের মালিক হয়, তাহলে এই মালিক অর্থাৎ সেবাগ্রহীতা যারা, তারা যখন অফিস আদালতে তাদের সমস্যা নিয়ে যান, তারা যেন আপনাদের সেবায় কিছুটা হলেও রাষ্ট্রের মালিকানা অনুভব করতে পারেন, সেটি নিশ্চিত করা কিন্তু আপনাদের দায়িত্বের একটি অংশ বলে আমি মনে করি। প্রধানমন্ত্রী আরও বলেন, তরুণদের জনশক্তিতে রূপান্তর করতে পারলে তারাই হবে দক্ষ জনসম্পদ। এ সময় তিনি কর্মকর্তাদের মানুষের উপকার করার মানসিকতা নিয়ে সামনে এগোনোর আহ্বান জানান। ভবিষ্যতে এসব বিষয়গুলোর প্রতি আরো মনোযোগী এবং যত্নবান থাকার জন্য আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। উপস্থিত বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসক বৃন্দ,
রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ হলো জনগণের বিশ্বাস। সরকার এবং প্রশাসনের স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে জনমনে এই বিশ্বাস কিন্তু ধীরে ধীরে গড়ে ওঠে। এই ব্যাপারেও আপনারা যত্নবান থাকবেন বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। রাষ্ট্র ও সমাজে ধর্মীয় এবং সামাজিক মূল্যবোধ জাগিয়ে রাখতে সম্ভাব্য সকল উপায় বের করার উপর গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী। বলেন, পরিবারগুলো ধর্মীয় এবং সামাজিক মূল্যবোধে উজ্জীবিত থাকলে রাষ্ট্রীয় মূল্যবোধও জাগ্রত হবে। যথারীতি কাজ শুরু করবেন আপনারা। অলক হাসান, যমুনা নিউজ, ঢাকা। পদ্মা ব্যারেজ প্রকল্পের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেবে সরকার। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। বলেছেন, প্রাথমিক আলোচনা হয়েছে তিস্তা মহাপরিকল্পনা নিয়েও। অন্যদিকে শিক্ষা ব্যবস্থায় মূল্যবোধ ও আনন্দভিত্তিক শিক্ষা সংস্কৃতি গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। ভারতের গঙ্গা নদীর উপর নির্মিত ফারাক্কা বাঁধের কারণে বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের জনজীবনে বিরূপ প্রভাব পড়ে। বর্ষায় তীব্র নদী ভাঙ্গন আর শুষ্ক মৌসুমে খা খা করে প্রমত্তা পদ্মা। মরুকরণের ফলে ক্ষতিগ্রস্ত হয় সাধারণ মানুষ, কৃষি ও পরিবেশ। দীর্ঘদিন ধরে পদ্মা ব্যারেজ নির্মাণের দাবি জানিয়ে আসছে ক্ষতিগ্রস্তরা। এবার সরকারের উচ্চ পর্যায়ে ব্যারেজ প্রকল্প নিয়ে জোরালো আলোচনা চলছে। সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে পানি সম্পদ মন্ত্রী জানান, খুব শীঘ্রই এই প্রকল্পটি একনেকে উপস্থাপন করা হবে। সকল দিক বিবেচনায় জনস্বার্থে এই প্রকল্পটি সারা বাংলাদেশের পানির প্রবাহ, ভূগর্ভস্থ পানির লেভেল এবং কৃষি প্রধান এলাকা হিসাবে সব দিকে সবাইকে আমরা কিভাবে সমন্বয় করতে পারি সেই দিকে আমরা বিশেষ নজর দিয়েছি। এদিন বৈঠকে তিস্তা মহাপরিকল্পনা নিয়েও প্রাথমিক আলোচনা হয়েছে বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী। তিস্তা মহাপরিকল্পনা সেটি আরেকটা গুরুত্বপূর্ণ প্রজেক্ট। এই প্রজেক্টটি নিয়েও খুব প্রাথমিকভাবে আলোচনা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী দুইটা জেলা যাচ্ছেন, সেটা হলো চাঁদপুর এবং ফেনী। ফেনীতে যাবেন 25 মে এবং চাঁদপুর যাচ্ছেন 16 মে, এবং অন্যান্য কর্মসূচির সঙ্গে খাল খনন কর্মসূচিও ওনার কর্মসূচি অন্তর্ভুক্ত রয়েছে। এদিন প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। এ সময় অষ্টম থেকে দ্বাদশ শ্রেণী এবং স্নাতক পর্যায়ে বিএনসিসির কার্যক্রম সম্প্রসারণের নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। পরে মন্ত্রী জানান, দেশের পারিবারিক ও ধর্মীয় মূল্যবোধের অবক্ষয় রোধে সরকার ইতিমধ্যে নীতিগত আলোচনা শুরু করেছে। আমাদের সোসাইটিতে ভ্যালুজের যে অবক্ষয় ঘটেছে, এটা ফ্যামিলি ভ্যালুজ হোক, রিলিজিয়াস ভ্যালু হোক, এই ভ্যালুজকে এখন থেকে আপহোল্ড করতে হবে। তাদেরকে যেন দক্ষ মানব সম্পদে আমরা রূপান্তর করতে পারি, তাদের মাঝে সুনাগরিকের গুণাবলী আমরা তৈরি করতে পারি একটা ডিসিপ্লিন ফোর্স হিসেবে, যেখানে আগামীর বাংলাদেশ বিনির্মাণে সমৃদ্ধ এবং স্বনির্ভর জাতি গঠনে তারা সক্রিয় ভূমিকা রাখতে পারে। শিক্ষামন্ত্রী জানান, নিরক্ষরতা দূরীকরণ এবং দুর্যোগ মোকাবেলায় শিক্ষার্থীদের সম্পৃক্ত করার উপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের পর পুশিনের মতো ঘটনা বন্ধে সীমান্তে জোরদার করা হয়েছে নজরদারি। জেলা প্রশাসক সম্মেলনের সমাপনী দিনে স্বরাষ্ট্রমন্ত্রী কথা জানান। দুপুরের সেশনে তিনি আরও জানান, যাচাই বাছাই করে আগামী 1 মাসের মধ্যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং হয়রানিমূলক মামলার তালিকা প্রস্তুতের নির্দেশ দেওয়া হয়েছে ডিসিদের। এছাড়া সরকারি নানা কর্মসূচি ও সিদ্ধান্ত বাস্তবায়নে জেলা প্রশাসকদের সহযোগিতা চেয়েছেন মন্ত্রীরা। সমাপনী দিনে 8টি মন্ত্রণালয়, দুদক এবং মন্ত্রিপরিষদ সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়। ভারতের পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশের মোট স্থল সীমান্তের সবচেয়ে বড় অংশ। রাজ্যটির বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ের পর রাজনৈতিক উত্তাপ চরমে, যে আছে লাগতে পারে প্রতিবেশী বাংলাদেশেও। অবশ্য উদ্বেগের তেমন কিছু দেখছেন না স্বরাষ্ট্রমন্ত্রী। দুপুরে জেলা প্রশাসক সম্মেলনে জানান, পরিস্থিতি বিবেচনায় বিজিবিকে সতর্ক থাকতে বলা হয়েছে সীমান্ত এলাকায়। আমরা গতকালকে আমাদের বর্ডার গার্ড বাহিনী বিজিবিকে আমরা নির্দেশ দিয়েছি যাতে বর্ডারগুলোতে তারা একটু অ্যালার্ট থাকে, কারণ সেই রকমের সম্ভাবনা দেখি না। যদি হয় যাতে অ্যাড্রেস করতে পারে, সেই জন্য আমরা আগে থেকে সতর্কতা অবলম্বন করেছি। সমাপনী দিনে দুপুরের এই সেশনে জুলাই আন্দোলন পরবর্তী সারা দেশে হওয়া মামলা যাচাই বাছাইয়ে ডিসিদের নির্দেশ দেন মন্ত্রী।
একই সাথে আওয়ামী লীগ আমলে হওয়া রাজনৈতিক মামলাগুলোও যাচাই বাছাইয়ের পর আইনি প্রক্রিয়ায় প্রত্যাহারের কথা বলেন তিনি। জমা না পড়া 10,000 লাইসেন্সকৃত অস্ত্র বাজেয়াপ্ত এবং মামলার নির্দেশ দেয়া হয়েছে ডিসিদের। আপনারা সবাই জানেন অনেক মামলার মধ্যে হাজার হাজার লোককে আসামি করা হয়েছে, সেগুলো আমরা যাচাই বাছাই করে দেখব সত্যিকার অর্থে প্রকৃত আসামি কারা, সেটা আইইউ তদন্ত কর্মকর্তাগণ এটা তদন্ত করে দেখবেন। যাদেরকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে তাদেরকে যাতে নিষ্কৃতি দেয় সেই সুপারিশটা আমরা করেছি, তবে এটা আইনানুগভাবেই হবে। বিকালের সেশন ছিল তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং দুদকের সাথে। তথ্যমন্ত্রী জানান, তথ্য অধিকার নিশ্চিতে কমিশন গঠনে মনোযোগ দিচ্ছে সরকার। গণমাধ্যম নীতিমালার কথা বলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। গণমাধ্যমের সমস্যাটা অনেক ব্যাপক, কেননা গণমাধ্যম একটা পুরনো অ্যানালগ জায়গাতে দাঁড়িয়ে আছে, যাকে একটা ডিজিটাল প্ল্যাটফর্মের উপযোগী করে গড়ে তুলতে হবে। আমরা ডিসি সাহেবদেরকে পরামর্শ দিয়েছি, তারাও যেন প্রস্তুত থাকেন। একটা নীতিমালা থাকা দরকার এবং সাংবাদিকদের একটা কোড অফ কন্ডাক্ট থাকা দরকার, যেটা তারা ফলো করবেন। সেই ক্ষেত্রে তাদের দায়িত্ব পালনে সুবিধা হবে। সো এই একটা নীতিমালা এবং রেগুলেশনের কথা আমরা আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকেও ভাবছি। এর আগে সকালের দুটি সেশনে সরকারের নেয়া বিভিন্ন প্রকল্প, সামাজিক কর্মসূচি ও সিদ্ধান্ত বাস্তবায়নে ডিসিদের আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীরা। আমরা যে কার্যক্রমগুলো হাতে নেই, যেগুলি হাতে আছে, যেগুলি হাতে নেব, সেগুলির জন্য ওনারা আমাদেরকে সহযোগিতা করে পূর্ণ উদ্যমে, যাতে করে এগুলি ঠিকমতো বাস্তবায়ন হয়। সকল ধরনের সুযোগ সুবিধা যেন যারা সুবিধাভোগী তাদের কাছেই পৌঁছায়, এটাকে নিশ্চিত করার জন্য সকল ধরনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আমি দায়িত্ব নেওয়ার পরে এখন পর্যন্ত কোনো মেলা উদযাপন করার জন্য কোনো দায়িত্ব বা কোনো পারমিশন দেওয়া হয়নি, এবং ভবিষ্যতেও স্টেডিয়ামকে ব্যবহার করে কেউ মেলার জন্য ব্যবহার করবে সেই সুযোগটি আমরা দিব না। মন্ত্রীরা বলেন, এই সম্মেলনের মাধ্যমে সরকারের সাথে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের দূরত্ব কমবে, বাড়বে কাজের গতি। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। 2013 সালের 5 মে রাজধানীর শাপলা চত্বরে হত্যাকাণ্ডের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দায়ের করা মামলায় সাবেক ডিআইজি আব্দুল জলিল মণ্ডলের জামিন আবেদন নামঞ্জুর করেছেন ট্রাইব্যুনাল 1। এ সময় আসামি পক্ষের আইনজীবী আদালতকে জানান, ট্রাইব্যুনাল অনুমতি দিলে মামলার ন্যায় বিচারের স্বার্থে সাবেক এই পুলিশ কর্মকর্তা রাজসাক্ষী হয়ে বিচার কাজে সহযোগিতা করতে প্রস্তুত আছেন। এদিকে রাজধানীর কল্যাণপুরের জাহাজ বাড়িতে কথিত জঙ্গি আস্তানায় অভিযানের নামে 9 জনকে হত্যার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 8 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি 7 জুন ধার্য করেছেন ট্রাইব্যুনাল 1। এছাড়া অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগের উপর শুনানি হবে আগামী 14 মে। যে লর্ডশিপ এই মামলার ন্যায় বিচারের জন্য, এটা ন্যায় বিচার হোক, আমিও চাই। প্রয়োজনে ন্যায় বিচারের জন্য যদি অনারেবল ট্রাইব্যুনাল যদি আমাকে অনুমতি দেয়, আমি বিচার কাজে সহযোগিতা করতেও রাজি আছি। তো সহযোগিতা করতে গেলে অটোমেটিক্যালি অনারেবল ট্রাইব্যুনাল বলবে যে কিভাবে সহযোগিতা করবেন। আমাকে এই প্রশ্ন করলে আমি হয়তো উত্তর দিতাম যে আমি প্রয়োজনে সাক্ষী হতেও রাজি আছি এই মামলায়। কোরবানির পশুর হাট ঘিরে চাঁদাবাজি হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তার দাবি, অতীতে বিনা ভোটে এবং অসাংবিধানিকভাবে গঠিত সরকারের সময় সড়কে চাঁদাবাজির অভিযোগ ছিল। সকালে গাবতলী হাটের ব্যবস্থাপনা এবং বাস টার্মিনালে প্রবেশের নতুন সড়কের নির্মাণ কাজ পরিদর্শন করেন প্রতিমন্ত্রী। এদিকে উত্তর সিটিতে 14টি অস্থায়ী পশুর হাটের মধ্যে 9টির ইজারা দেয়া হয়েছে, আরও 5টি প্রক্রিয়াধীন আছে বলে জানান ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম খান। সামনেই ঈদুল আজহা, উৎসব নির্বিঘ্ন করতে গ্রহণ করা হচ্ছে সব ব্যবস্থা। কোরবানির পশু বা হাট নিয়ে প্রতিবারই ভোগান্তিতে পড়েন ব্যবসায়ী ও ক্রেতারা। দুর্ভোগ লাঘবে এবার আগেভাগেই নানা পদক্ষেপ গ্রহণ করছে সরকার। সকালে গাবতলী হাটের ব্যবস্থাপনা এবং বাস টার্মিনালে প্রবেশে নতুন সড়কের নির্মাণ কাজ পরিদর্শন করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান।
এ সময় প্রতিমন্ত্রী বলেন, অতীতে বিনা ভোট এবং অসাংবিধানিকভাবে গঠিত সরকারের সময় কোরবানির আগে চাঁদাবাজির অভিযোগ ছিল সড়কে। এবার সেটির মুখোমুখি হবেন না ব্যবসায়ীরা। বিনা ভোটের সরকার ছিল, সংবিধান বহির্ভূত সরকার ছিল বা অন্তর্বর্তীকালীন সরকার ছিল। এইবার জনগণের ভোটে নির্বাচিত সরকার কুরবানির গরু বা পশু নিয়ে যাওয়া নিয়ে আসা করবে। চাঁদাবাজির কোনো ঘটনা ঘটবে না এবং ঘটলেও আইন শৃঙ্খলা বাহিনী সেগুলো কঠোর হস্তে দমন করবে। জানান, পশুর হাটে ক্রেতা বিক্রেতাদের কেনাবেচা নিশ্চিতে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। ক্রেতা বিক্রেতারা নির্বিঘ্নে পশু ক্রয় বিক্রয় করতে পারে এবং রাস্তায় যাতে কোনো যানজট না হয় এই বিষয়টি আমরা নিশ্চিত করার চেষ্টা করব। পশুর হাটগুলোতে আমাদের সম্মানিত পুলিশ বাহিনীর পাশাপাশি সেনাবাহিনী, র্যাব এবং প্রয়োজনে অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর প্রয়োজন হলে সেটি আমরা মোতায়েন করব। নকল টাকা যাতে কেউ ব্যবহার করতে না পারে, এটা ব্যাংকের লোক মেশিন নিয়ে এখানে উপস্থিত থাকবে। এ সময় ডিএনসিসি প্রশাসক বলেন, উত্তর সিটিতে 14টি অস্থায়ী পশুর হাটের মধ্যে 9টি ইজারা দেওয়া হয়েছে, আরও 5টি প্রক্রিয়াধীন। 5টি গরুর হাট এখনো শিডিউল কিনেছে, ড্রপ হয়নি। 11 তারিখে এটা সিদ্ধান্ত হয়ে যাবে। আশা করছি নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবেই গরুর হাট আগামী কোরবানি এবং আমাদের ঢাকাবাসী গরুর হাটগুলোতে তাদের ইচ্ছে মতো এবং স্বাচ্ছন্দ্যে গিয়ে গরু কিনে তারা কোরবানি করতে পারে। তারা জানান, রাজধানীতে পশু আনার সময় সড়কে যাতে যানজট না হয় সেজন্য যথাযথ পরিকল্পনাও নেওয়া হয়েছে। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। নির্বাচন পরবর্তী সংঘাত সহিংসতায় এখন উত্তপ্ত ভারতের পশ্চিমবঙ্গ। বাড়ছে হতাহতের সংখ্যা। জয়ের পর বিভিন্ন স্থানে হামলা ভাঙচুরের অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। আক্রান্ত হয়েছে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস আর নেতাকর্মীদের বাড়িঘর। দুই দলের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটেছে। ফলাফল ঘোষণার পর থেকেই হত্যাকাণ্ডের শিকার কমপক্ষে 4 জন। সহিংসতা ঠেকাতে গিয়ে আহত হয়েছেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর তৃণমূল কংগ্রেসের এই কার্যালয়ে জড়ো হন বিজেপি সমর্থকরা। সদল বলে দখলে নেওয়া হয় তৃণমূলের এই পার্টি অফিস। দাবি ওঠে কার্যালয়ের নাম বদলের। ছিল বিকাশ ভবন ছিল, এখন আমরা রাম ভবন করতে চাই। আমরা এটাকে দখল করে আজকের সমস্ত ফ্ল্যাগ ছুঁড়ে ফেলে দিয়ে আমরা তালা চাবি মেরেছি। সোমবার ফলাফল প্রকাশের পর থেকেই কলকাতা, কোচবিহার, হাওড়া ও মুর্শিদাবাদ সহ বিভিন্ন জেলায় তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে হামলা ভাঙচুর অগ্নিসংযোগ করে বিজেপি সমর্থকরা। দলটির নেতাকর্মীদের বাড়িতেও হামলা হয়। বিভিন্ন এলাকায় মোটর বাইক নিয়ে রোড শো করে হুমকি ধামকি দেওয়ার অভিযোগও ওঠে বিজেপি কর্মীদের বিরুদ্ধে। অত্যুৎসাহী মানুষের মধ্যে কিছু দুষ্কৃতী ঢুকে বিভিন্ন জায়গায়, যাদের সঙ্গে ভারতীয় জনতা পার্টির কোনো যোগাযোগ নেই, বিভিন্ন জায়গায় ঢুকে এইরকম পার্টি অফিস ভাঙচুর, পার্টি অফিস দখল, এইসব জিনিস করছে। আমাদের মাননীয় সভাপতি শ্রমিক ভট্টাচার্য অলরেডি বলে দিয়েছেন যে আমরা ভারতীয় জনতা পার্টি এই ধরনের কোনো কার্যকলাপের সাথে যুক্ত থাকব না, ওটা আমাদের কাছে আদেশ। এদিকে বাংলাদেশের সীমান্তবর্তী বসিরহাটে বিজেপি তৃণমূলের সহিংসতা ঠেকাতে গিয়ে থানার ওসি সহ 3 পুলিশ কর্মী এবং 2 জন সেনা সদস্য গুলিবিদ্ধ হন। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, নির্বাচনে জয়ের পরই এমন সহিংসতা চালাচ্ছে বিজেপি। বিজেপির পাল্টা অভিযোগ, নির্বাচনে হেরে বিজেপির বদনাম করতে অপচেষ্টা চালাচ্ছে তৃণমূল। আইন শৃঙ্খলা বাহিনীর দাবি, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজ্য জুড়ে 6 শতাধিক মানুষকে আটক করেছে পুলিশ। যে কোনো মূল্যে সহিংসতা বন্ধের আশ্বাসও দিয়েছে। আমি সবাইকে আপিল করব যে আপনারা শান্তি ব্যবস্থা বুঝিয়ে রাখবেন এবং রিউমার মঙ্গলিং হবে, বিভিন্ন রকম গল্প গুজব উঠবে, ওগুলো কান দেবেন না। যদি কোনো সমস্যা হয় আপনি পুলিশকে যেরকম ভোটের দিন আমরা অনেক কল পেয়েছি ওইরকমই কল করবেন। নির্বাচন পরবর্তী সহিংসতায় বিজেপি তৃণমূল উভয় দলের একাধিক কর্মী নিহতের খবর সামনে এসেছে। 24 ঘন্টায় কলকাতাতেই হত্যাকাণ্ডের শিকার কমপক্ষে 4 জন। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। এদিকে তৃণমূল কংগ্রেসের নির্বাচিত বিধায়কের সাথে রুদ্ধদ্বার বৈঠক করেছেন মমতা ব্যানার্জি। সূত্রের বরাতে বিভিন্ন ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, কালীঘাটের বাড়িতে হওয়া বৈঠকে নতুন সরকারের প্রথম দিন সবাইকে কালো কাপড় পরিধানের নির্দেশ দিয়েছেন মমতা। আবারও জানিয়েছেন মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করবেন না তিনি। এছাড়া তৃণমূলের যেসব নেতা বিশ্বাসঘাতকতা করেছে, মমতা তাদের দল থেকে বহিষ্কারের হুঁশিয়ারিও দিয়েছেন বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো।
তৃণমূল নেত্রী আবারও অভিযোগ করেছেন জোর করে হারানো হয়েছে তাকে। লড়াই চালিয়ে যাওয়ার সিদ্ধান্তের কথাও জানান রুদ্ধদ্বার এই বৈঠকে। দেশি বিদেশি বিনিয়োগ আসার ক্ষেত্রে সরকারের বিভিন্ন সংস্থার ধীর গতির কার্যক্রম বড় বাধা হয়ে দাঁড়িয়েছে, এমন মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে রাজধানীর একটি হোটেলে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ISTR আয়োজিত সংলাপ শেষে এই কথা বলেন তিনি। এ সময় মন্ত্রী জানান, জ্বালানি সংকট নিরসনে গ্যাস ও তেল উত্তোলনে 3 মাসের মধ্যে আন্তর্জাতিক দরপত্র আহ্বানের পরিকল্পনা নিয়েছে সরকার। দেশের সামষ্টিক অর্থনীতি কিভাবে এগিয়ে নেওয়া যায় সে বিষয়েও কাজ করছে সরকার। বিএনপি নির্বাচনী ইশতেহারে দেয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের সরকার ধারাবাহিকভাবে উদ্যোগ নিচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী। এই বিনিয়োগের ব্যাপারে সবচেয়ে বড় যে বাধাটা হয়ে দাঁড়িয়েছে তাদের মতে, তারা বলছেন যে এখানে আমাদের যে এজেন্সিগুলো আছে, সরকারের এজেন্সিগুলো যেগুলো আছে, সেই এজেন্সিগুলো খুব স্লো, ধীর গতিতে চলে। তারা যে গতিতে তারা এটার সমাধান করতে চায় তাদের একটা বিনিয়োগ ইস্যুকে, সেখানে তারা যথেষ্ট সেখানে একটা নেগেটিভ অবস্থা তৈরি, হতাশ হয়ে যায়, এবং এটা একটা অন্যতম প্রধান একটা সমস্যা। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এর সাথে বৈঠক করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। 3 দিনের চীন সফরের দ্বিতীয় দিনে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নেন তিনি। এর আগে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান আজ বেইজিংয়ে চীনা পিপলস পলিটিক্যাল কনসালটেটিভ কনফারেন্স CPPCC এর চেয়ারম্যান ওয়াং হুনিং এর সঙ্গে বৈঠক করেন। বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ চীন সমন্বিত কৌশলগত সহযোগিতা অংশীদারিত্ব পুনর্ব্যক্ত করেন এবং বাণিজ্য, বিনিয়োগ, সংযোগ ও উন্নয়ন খাতে সহযোগিতা আরও জোরদারের অঙ্গীকার করেন। এ সময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নাজমুল ইসলাম উপস্থিত ছিলেন। বাংলাদেশের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনায় আগ্রহী ইউরোপীয় ইউনিয়ন, তবে তার আগে LDC গ্র্যাজুয়েশন পরবর্তী বিনিয়োগ পরিকল্পনা জানা জরুরি, এমন মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত EU রাষ্ট্রদূত মাইকেল মিলার। সকালে BGME এর এক সেমিনারে যোগ দেন তিনি। জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, লজিস্টিক ও বন্দর সেবা বাড়াতে কাজ করছে সরকার। স্বল্পোন্নত দেশ বা LDC হিসেবে গত 2 দশকে ইউরোপের বাজারে দাপট দেখিয়েছে বাংলাদেশ। 2010 সালে যেখানে মার্কেট শেয়ার ছিল মাত্র 7%, সেটা এখন উঠে এসেছে 21 ভাগে। পেছনে পড়েছে চীন। তবে LDC উত্তরণে আলোচনা শুরুর পর অঞ্চলটিতে রপ্তানি নিয়ে দুশ্চিন্তায় পড়ে বাংলাদেশ, কেননা এর পর দিতে হবে বাড়তি শুল্ক। টেনশন আরও বাড়ায় প্রতিবেশী ভারতের সাথে ইউরোপের FTA। যদিও গেল মাসে বাংলাদেশের সাথে সই হওয়া পার্টনারশিপ অ্যান্ড কোঅপারেশন চুক্তি PCA বলছে বাণিজ্যের সম্ভাবনা এখনও হারিয়ে যায়নি। বুধবার সকালে সার্কুলার ইকোনমি নিয়ে BGME আয়োজিত সেমিনারে এসব আলোচনা উঠে আসে। সংগঠনের সভাপতি বলেন, পোশাক খাতে একই ফ্যাব্রিক ও বর্জ্য রিসাইকেল করে পুনরায় ব্যবহারের কথা বলা হচ্ছে, কিন্তু দেশে এটি নিয়ে কোনো নীতিমালা নেই। বাংলাদেশের পোশাক খাতে 6000 টন বর্জ্য তৈরি হয়, যেটি ঝুট হিসেবে বেশি পরিচিত। এর মাত্র 5% সঠিকভাবে রিসাইকেল হয়, তাই এসব পুনর্ব্যবহার এখন বড় মাথা ব্যথা। LDC উত্তরণের আগে এসব ইস্যুতে সঠিক সিদ্ধান্ত দরকার, কেননা বিদেশি ক্রেতারা বারবার পরিবেশ বান্ধব হবার তাগিদ দিচ্ছে। এ সময় ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত বাংলাদেশের LDC উত্তরণের সার্বিক প্রস্তুতি সম্পর্কে জানতে চান। বলেন, ইউরোপের মানদণ্ড নিয়ে নিশ্চয়তা পেলে বাংলাদেশের সাথে FTA করতে বাধা নেই। বাংলাদেশের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি করার প্রস্তাব পেয়েছে ইউরোপ, কিন্তু তার আগে LDCর সহজ উত্তরণ নিশ্চিত করা জরুরি। বিনিয়োগের পরিবেশ নিয়ে কাজ করা উচিত সবার আগে। একই সাথে আঞ্চলিক বাণিজ্যে যে কোনো বৈষম্যমূলক সিদ্ধান্ত পরিহারের আহ্বান জানাবো আমরা। এ সময় বাণিজ্যমন্ত্রী আবারও জানান, LDC উত্তরণের আগে লজিস্টিক ব্যয় কমানোর বিকল্প নেই। সমুদ্র বন্দরে নতুন দায়িত্ব দেওয়া হতে পারে বিদেশিদের। To make this country more investable, we are going to heavily deregulate, simplify the process. বিনিয়োগ সহজ করতে সব দপ্তরে অতি নিয়ন্ত্রণ কমাতে চায় সরকার। পাশাপাশি লজিস্টিক ব্যয় গ্লোবাল স্ট্যান্ডার্ড অর্থাৎ 10% নামিয়ে আনা জরুরি। চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে ডেনমার্কের কোম্পানিকে আনা হয়েছে। এখানকার অন্য কাজেও আমরা অভিজ্ঞদের নিয়ে আসতে চাই। 25-26 different borders. গেল বছর ইউরোপে প্রায় $21 বিলিয়ন পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ। Logistic to GDP ratio. তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে পারস্পরিক বাণিজ্য চুক্তি সহ যে কোনো চুক্তির প্রতি শ্রদ্ধাবোধ থাকা প্রয়োজন বলে মনে করে সরকার। সচিবালয়ে ব্র্যান্ডন লিঞ্চের নেতৃত্বে মার্কিন বাণিজ্য প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে ব্রিফিংয়ে কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির।
বলেন, দেশের স্বার্থকে অগ্রাধিকার দিচ্ছে সরকার। বাংলাদেশ চায় মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের বাজার আরও বৃদ্ধি পাক। জানান, পণ্যের বহুমুখীকরণ, প্রতিযোগিতায় সক্ষমতা এবং উৎপাদনশীলতা বৃদ্ধিতে উভয় দেশ কিভাবে একসাথে কাজ করতে পারে সেটি নিয়ে আলোচনা হয়েছে। রাশেদ আল মাহমুদ তিতুমির আরও বলেন, বাংলাদেশ এক্সক্লুসিভ রিলেশনে নয়, ইনক্লুসিভ রিলেশনে বিশ্বাস করে। সেই কারণে রপ্তানি বাড়ানো নিয়ে আলোচনা করছে। গত 24 ঘন্টায় হাম উপসর্গ নিয়ে মারা গেছে আরও 7 শিশু। এই নিয়ে সর্বমোট 324 শিশুর মৃত্যু হলো। এই পরিস্থিতির মধ্যে আজ হামের 15 লাখ ডোজ ভ্যাকসিনের একটি চালান এসেছে দেশে। ছোঁয়াচে রোগটির প্রকোপ মোকাবেলায় দ্রুত এই পদক্ষেপ নিয়েছে সরকার। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, রোববারের মধ্যে 10টি রোগের আরও 1,08,00,000 ডোজ ভ্যাকসিন আসবে। দেশে হাম ও রোগটির উপসর্গ নিয়ে এরই মধ্যে মারা গেছে 3 শতাধিক শিশু। পরিস্থিতি সামলাতে তড়িঘড়ি পদক্ষেপ নেয় সরকার। সংকট কাটাতে 24 দিনের মাথায় হাম রুবেলা সহ 10 ধরনের ভ্যাকসিন এসেছে দেশে। ইউনিসেফের সহায়তায় বেলা 11:15টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় ভ্যাকসিনের প্রথম চালান। নিজে উপস্থিত থেকে চালান গ্রহণ করেন স্বাস্থ্যমন্ত্রী। জানান, আজ 15 লাখ ডোজ হামের টিকা পৌঁছেছে দেশে। রোববারের মধ্যে 10 ধরনের আরও 1,08,00,000 ডোজ ভ্যাকসিন আসবে। প্রতিশ্রুতি দেন, ভবিষ্যতে তৈরি হবে না টিকার সংকট। কার্গো থেকে আমাদের টোটাল যে লটটা আমরা রিসিভ করেছি হাম ভ্যাকসিনের 15 লাখ ডোজ, ইনশাল্লাহ এই যে শুরু হয়েছে, এখন আমাদের প্রত্যেক সপ্তাহে একটার পর একটা ডেলিভারি আসবে। সুতরাং এই মুহূর্তে আপনাদেরকে আমরা দৃঢ়তার সাথে বলি, ইনশাল্লাহ আমাদের ভ্যাকসিনের কোনো রকম ঘাটতি নেই। চলমান টিকাদান কর্মসূচির সংকট নিরসন করবে এসব ভ্যাকসিন, জানান স্বাস্থ্যমন্ত্রী। তার দাবি, 90% বেশি শিশু টিকাদানের আওতায় এসেছে। আগামী কয়েকদিনের মধ্যে বাকিরাও আসবে কর্মসূচির আওতায়। গত মাসের 4 তারিখ থেকে পর্যায়ক্রমে আমরা এই ভ্যাকসিনেশনটা শুরু করেছিলাম। আমরা অ্যাজ অন ইয়েস্টারডে ইভিনিং আমরা 93% টার্গেট আমরা অ্যাচিভ করেছি। আল্লাহর রহমতে 93% আমরা অ্যাচিভ করেছি। আগামী 2-4 দিনের ভিতরে আমরা 100% টার্গেট অ্যাচিভ করে ফেলবো ভ্যাকসিনেশনের কাভারেজ হবে। স্বাস্থ্যমন্ত্রী জানান, হামের প্রকোপ বেড়ে যাওয়ায় চালানটি জরুরি ভিত্তিতে আনা হয়েছে। হাম, রুবেলা ও পোলিও ছাড়াও বিসিজি, পেন্টাভ্যালেন্ট, পিসিভি এবং টাইফয়েড ভ্যাকসিনও দেশে পৌঁছেছে। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। বিশ্বযুদ্ধ পরিস্থিতিতে চাপা পড়ে যাচ্ছে রোহিঙ্গা সংকট। তবে প্রত্যাবাসন বাস্তবায়ন করতে মিয়ানমারের সব পক্ষের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ, জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। বিকেলে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন ও বিভিন্ন সংস্থার কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে তিনি কথা বলেন। প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, ক্যাম্পের সার্বিক পরিস্থিতি, খাদ্য সরবরাহ, নিরাপত্তা ব্যবস্থা এবং চলমান মানবিক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত খোঁজ খবর নেওয়া হয়েছে। বাস্তব পরিস্থিতি পর্যবেক্ষণের মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে সরকার কাজ করছে বলেও জানান তিনি। এই জনগোষ্ঠীকে তার সম্মানের সাথে, ডিগনিটির সাথে, সেফটি, সিকিউরিটি এনশিওর করে তাদেরকে তাদের দেশে, তাদের মাটিতে আমরা ফেরত পাঠাতে চাই, যাতে তারা তাদের দেশে গিয়ে ভালো থাকতে পারে, কাজ করে খেতে পারে। কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে কামাল মাঝি নামে একজনের মৃত্যু হয়েছে। দুপুরে উখিয়ার 8 ইস্ট রোহিঙ্গা ক্যাম্পের পাশে জুমের ছড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত কামাল ওই ক্যাম্পের বাসিন্দা। এই নিয়ে দুদিনে ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে প্রাণ গেল 2 জনের। এর আগে মঙ্গলবার রাতে 7 নম্বর রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন হালিম গ্রুপের প্রধান কেফায়েতুল্লাহ ওরফে হালিম। এরই মধ্যে হত্যায় জড়িতদের ধরতে অভিযান শুরু করেছে এপিবিএন। দেশে বিভিন্ন স্থানে বজ্রসহ মৃদু থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। 6 জেলায় বজ্রাঘাতে প্রাণ গেছে 9 জনের। কুড়িগ্রামের নাগেশ্বরীতে জমির ধান কাটতে গিয়ে বজ্রপাতে মারা গেছেন এক কৃষক। দুপুরে উপজেলার বদি জামালপুর গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, জমির ধান কাটার কাজে ব্যস্ত ছিলেন ওবায়দুল হক। হঠাৎই আকাশ মেঘাচ্ছন্ন হয়ে পড়লে আকস্মিক বজ্রপাত সরাসরি তার উপর পড়ে। দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এদিকে ময়মনসিংহে বজ্রপাতে 2 জনের মৃত্যু হয়েছে। লালবরিরহাটেও ভুট্টা খেতে কাজ করার সময় বজ্রাঘাতে মারা যান এক কৃষক। নাটোরের লালপুরে বজ্রপাতে মৃত্যু হয়েছে একজনের। জামালপুরে বজ্রাঘাতে এক যুবকের মৃত্যু হয়। এছাড়া নওগাঁয় আলাদা 2টি স্থানে বজ্রপাতে প্রাণ গেছে 3 জনের।
যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো অপরিশোধিত তেলের চালান এলো বাংলাদেশে। সৌদি আরব থেকে আনা 1 লাখ টন তেল নিয়ে জাহাজটি দুপুরে কুতুব দিয়ে পৌঁছে, ফলে তেল সংকটে বন্ধ হয়ে যাওয়া ইস্টার্ন রিফাইনারিতে আবার পরিশোধন কার্যক্রম শুরু হচ্ছে 8 মে থেকে। বুধবার বেলা 12:15টার দিকে কুতুবদিয়া চ্যানেলে পৌঁছায় মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী জাহাজ এমটি নিমেনিয়া। জাহাজটিতে আছে সৌদি আরব থেকে আনা 1 লাখ টন অপরিশোধিত তেল তথা ক্রুড অয়েল। ইরান যুদ্ধের জেরে গত 18 ফেব্রুয়ারির পর ক্রুড অয়েলের আর কোনো চালান আসেনি। ফলে দেশের একমাত্র রাষ্ট্রীয় জ্বালানি তেল পরিশোধন প্রতিষ্ঠান ইস্টার্ন রিফাইনারিতে 14 এপ্রিল থেকে উৎপাদন কার্যক্রম প্রায় বন্ধ হয়ে যায়। নতুন চালান আসায় 8 মে থেকে পুরোদমে উৎপাদন শুরুর আশা বিপিসির। টার্গেট দিয়েছি 8 তারিখে, আজকে তো হলো 6, 2 দিন তাদের প্রস্তুতিমূলক এবং ওই যে র ম্যাটেরিয়ালটা আসবে তাদের এখানে, আমরা বলেছি 8 তারিখ থেকে চালু করতে। হরমুজ প্রণালী ঘিরে সংকট সৃষ্টি হলে বিকল্প দেশ থেকে এবং বিকল্প পথে তেল আনার পরিকল্পনার কথা জানান বিপিসি চেয়ারম্যান। যে কোনো ফুয়েলের ক্ষেত্রে সম্ভাব্য যত রকমের বিকল্প এবং বিকল্প সোর্স আছে সেগুলির ব্যাপারে কাজ করছি। জাহাজ ঠিক করার জন্য আমাদের বিএসসিকে আমরা বলেছি। অন্তত 3 মাসের জ্বালানি মজুদ রাখতে চাই বিপিসি। এজন্য আরব আমিরাত থেকে 1 লাখ টন ক্রুড অয়েলের আরও একটি চালান 1 সপ্তাহের মধ্যে দেশে আসার কথা। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। চীন সফরে যাওয়ার আগে ইরানের সাথে সমঝোতায় পৌঁছাতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন গণমাধ্যম PBS এর সাক্ষাৎকারে এই তথ্য দেন ট্রাম্প। জানান আগামী বুধবার নির্ধারিত চীন সফরের আগেই ইরানের সাথে একটি মীমাংসায় আসতে চান তিনি। ওয়াশিংটনের প্রস্তাবিত শর্তে তেহরান রাজি না হলে এবার আরও ভয়াবহ হামলার হুঁশিয়ারিও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এদিকে এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্র সত্যিকারের আন্তরিকতা ও সদিচ্ছা দেখালেই তারা আবার আলোচনায় বসবে। এক্স হ্যান্ডলে প্রকাশিত বার্তায় বলা হয়েছে, প্রতারণা কিংবা জোর জবরদস্তির মাধ্যমে তেহরানকে সমঝোতায় বাধ্য করা যাবে না। পথচারীদের কাছে মূর্তিমান আতঙ্কের নাম রাজধানীর খিলক্ষেত ফুটওভার ব্রিজ। দীর্ঘ অবহেলা আর রক্ষণাবেক্ষণের অভাবে ব্রিজটি পরিণত হয়েছে মৃত্যু ফাঁদে। মাঝে নামমাত্র সংস্কার হলেও নড়বড়ে কাঠামো আর ভাঙা ছাদ নিয়ে এটি টিকে আছে। তাই ঝুঁকিপূর্ণ ফুটওভার ব্রিজটি দ্রুত সংস্কারের দাবি উঠেছে। দেখে মনে হবে এখনই ভেঙে পড়বে। এটি রাজধানীর অন্যতম ব্যস্ত এলাকা খিলক্ষেতের হোটেল লা মিরাডেনের সামনের ফুটওভার ব্রিজ। প্রতিদিন পারাপার হয় হাজারো মানুষ। দীর্ঘদিনের অবহেলায় বৃষ্টির অবস্থা দিন দিন হয়েছে নাজুক, তাই জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে মানুষ। এখানে এসে প্রথম যখন উঠি মনে হয় যে ব্রিজটা ভেঙে যাবে এমন অবস্থা, আর বৃষ্টির মধ্যে তো ওঠাই যায় না। উপর থেকে পানি পড়ে, আমরা দিক দিয়ে যাওয়ার সময় ঠাস ঠাস শব্দ হয়। এখন নাউডেজ একেবারে অবস্থা খারাপ, যে কোনো সময় দুর্ঘটনা করতে পারে, যে কোনো সময়। তো সরকারের কাছে আমরা একটা আবেদন, সরকারের দৃষ্টি আকর্ষণ করছে খুবই তাড়াতাড়ি দ্রুত অবস্থা ঠিক করে। বৃষ্টি বললে আমাদের হাঁটা যাওয়া মুশকিল, এখানে হয়ে যায় স্লিপ। মনে করেন বিদ্যালয়ের যারা যায় মনে করেন আমাদের হাত থেকে ধরে নিয়ে যেতে হয়। ক্ষোভের শেষ নেই ফুটওভার ব্রিজ ব্যবহারকারীদের। এমন ব্যস্ত সড়কের উপর কিভাবে এতদিন এমন অবস্থায় পড়ে আছে এটি, তা নিয়েই বিস্মিত সবাই। রেগুলারলি আমি এই ফুটওভার ব্রিজে পার হই। এটা অলমোস্ট উপরে যে আপনার চেকার প্লেটটা আছে অলরেডি মেনি প্লেসেস এটা ব্রোকেন হয়ে গেছে। আমি মনে করি যে কাজটা খুব দ্রুত করা উচিত, সংস্কার করা উচিত। আপনার ব্রিজের উপর দিকে দেখাই দেখেন ছাউনি পুরোটা নষ্ট হয়ে গেছে। এটা ভাঙছে, বড় একটা গাড়ি যেতেছিল লরি, ওইটা লাগছে, লাগা পরে ভেঙে গেছে। ব্রিজ মেরামত ও দেখভালের দায় নিয়ে কর্তৃপক্ষের ঠেলাঠেলিতে জীবন শঙ্কায় সাধারণ মানুষের। তাই দ্রুত ঝুঁকিপূর্ণ বৃষ্টি সংস্কারের দাবি তাদের। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা। চট্টগ্রামে আদালতের নির্দেশে ধ্বংস করা হয়েছে সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী কুকি চীনের জন্য তৈরি করা বিপুল পরিমাণ ইউনিফর্ম। বিকেলে নগরীর মনসুরাবাদ ডিবি কার্যালয়ে জব্দ করা 31,875 পিস পোশাক পুড়িয়ে ফেলা হয়। 2025 সালের 17 মে চট্টগ্রামের বায়েজিদ বোস্তামি এলাকার রিংফো অ্যাপারেলসের গুদামে অভিযান চালিয়ে KNF এর জন্য তৈরি 20,300টি ইউনিফর্ম জব্দ করে আইনশৃঙ্খলা বাহিনী। প্রায় 2 কোটি টাকার বিনিময়ে এসব পোশাকের অর্ডার দেওয়া হয়েছিল। এই ঘটনায় সন্ত্রাস বিরোধী আইনে মামলাও দায়ের করা হয়। পরে একই ধারাবাহিকতায় নগরের আরও কয়েকটি স্থানে অভিযান চালিয়ে ইউনিফর্ম জব্দ করা হয়, সেগুলোও ধ্বংস করা হয়েছে। পুলিশ বলছে পোশাকগুলো আদালতের নির্দেশেই ধ্বংস করা হয়। এই ঘটনায় করা মামলা সুরাহা হলে আরও বিস্তারিত তথ্য জানা যাবে। এই ছিল রাতের বাংলাদেশে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।